বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়। শেষ হচ্ছে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। উত্তাল সমুদ্র, উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। সারা দেশে আরও 2 দিন বৃষ্টির পূর্বাভাস। এবং দীর্ঘ প্রতীক্ষার পর মেঘনা তেঁতুলিয়ায় মিলছে কাঙ্ক্ষিত ইলিশ। নিষেধাজ্ঞার খবরে হতাশা জেলেপল্লীতে। সময় পেছানোর দাবি। বিজয়া দশমী মানেই মায়ের বিদায়ক্ষণ। মহালয়ায় দেবীর আগমনী, বোধন, আমন্ত্রণ, দেবীবরণ, সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবছরের মতো শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার ফাঁকে ঢাকঢোল, শঙ্খনাদ, উলুধ্বনি আর কাসর ঘণ্টাধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। একই সঙ্গে উৎসব আর বিষাদ। সকালে দর্পণ ঘট বিসর্জন, এরপর উমার পা ও সিথি সিঁদুরে রাঙান সনাতন ধর্মাবলম্বী নারীরা। বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব। দেবীকে সিঁদুর দেওয়া শেষ করে ভক্তরা নিজেদের মধ্যে সিঁদুর খেলা করেন, একে অন্যকে সিঁদুর মাখিয়ে দেন, শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দের সঙ্গে মিশে রয়েছে মন খারাপের অনুভূতি। বিশ্ব কল্যাণ আর অশুভ শক্তিকে হটিয়ে দেওয়ার প্রত্যয়ে শেষবারের মতো মায়ের চরণ স্পর্শ করেন ভক্তরা। বিকেলে বিজয় শোভাযাত্রা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এবছর গজে চেপে পৃথিবীতে এসেছিলেন দেবী দুর্গা, গেলেন দোলায় চেপে। ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে বিজয়া দশমীর শোভাযাত্রা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, একটু শোভাযাত্রা আপনার মাধ্যমে দেখতে চাই, কেমন দেখছেন জানাবেন আমাদের। সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাস, যে সকল কুপ্রবৃত্তি, ক্রোধ, লালসা সবকিছুকে বিসর্জন দিয়ে সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি শান্তি প্রতিষ্ঠা করাই কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের মূল উদ্দেশ্য। এবং আমাদের দেশে যে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে হয়েছে, সবকিছু মিলিয়ে আজকে সারা দেশে দেবীর বিসর্জনের সুর। আমরা ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে আমরা দেখেছি যে একটি বিজয়া শোভাযাত্রা শুরু হয়েছে 3:30 নাগাদ। আমাদের সাথে সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সকলে রয়েছেন এই শোভাযাত্রায়, এবং তাদের পিছনে বিভিন্ন মণ্ডপ থেকে আগত প্রতিমা নিয়ে সকলে গাড়িতে করে আসছেন। এবং সবকিছু মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা একটু কথা বলবো জয়ন্ত কুমারদের সাথে। এবারে দুর্গোৎসবের পরিবেশ কেমন ছিল? এইবারে দুর্গা পূজার পরিবেশ খুবই শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ। মানুষের অংশগ্রহণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি সমতল ভূমির সর্বস্তরের জনগণ, দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলী এবং সুশীল সমাজ এবং জনতার অংশগ্রহণের মাধ্যমে এবার শারদীয় দুর্গোৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মায়ের বিসর্জনের মাধ্যমে শেষ হবে, এই আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে এবারে দুর্গোৎসব আসলে খুব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে, এবং আজকে এই বিজয়া শোভাযাত্রা এখান থেকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে সদরঘাটের ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আর প্রচুর মানুষ আসছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জি জেসি, আপনাকে অনেক ধন্যবাদ। বিজয়া দশমীতে সিঁদুর খেলার আচারে অশ্রু ভেজা ভালোবাসায় দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি নিচ্ছেন মর্তের বাসিন্দারা। কোনো জায়গায় বিসর্জন দিয়েছেন। এই বিষয়ে আরও জানাতে বরিশাল মহানগরীর জগন্নাথ মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ মাহমুদ, আপনার ওখানে কি অবস্থা, ভক্তরা কি বলছেন জানাবেন আমাদের। এই মুহূর্তে একবারে শেষ সময়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার যে প্রস্তুতি সেটি চলছে। মহালয়ার মধ্যে দিয়ে যে
শুরু হয়েছিল আয়োজনের, সেটি কিন্তু আজকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এবং আমরা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেখেছি যে নানা ধরনের আয়োজনে বর্ণিল সাজে মেতেছিল বরিশাল নগরী। এবং এখানে আমরা এখন লক্ষ্য করছি, এখন যারা এসেছেন তারা কিন্তু সিঁদুর খেলার জন্য এসেছেন। মানে বিসর্জনের আগে সবচেয়ে বড় আরাধনা সেটি হচ্ছে সিঁদুর খেলা। সিঁদুর খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে আমরা যতদূর জেনেছি রাজধানী সহ বিভিন্ন স্থানে সিঁদুর খেলার যে আয়োজন সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। তবে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে, বিশেষ করে জগন্নাথ মন্দির সহ অন্যান্য মন্দিরগুলোতে এখনো এই আয়োজন বাকি রয়েছে। তো আমরা এখানে যারা এসেছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে সিঁদুর খেলা এটি আসলে একটি প্রাচীন আচার। দেবী দুর্গার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার এবং সংসারের সমৃদ্ধি, স্বামীর মঙ্গল কামনা, দীর্ঘায়ু কামনা প্রভৃতি কারণেই কিন্তু তারা এই সিঁদুর খেলার আয়োজন করে থাকেন। এবং এখানে যারা আসছেন তারা বলছেন যে আরো লোকজন সমাগম হলে এখানে সিঁদুর খেলা জমে উঠবে। ঢাক, ঢোল, বাদ্যি সহ নানা আয়োজনের কিন্তু শেষ আরাধনা সেটি কিন্তু এখানে তারা উপস্থাপন করবেন এবং এরপরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নবমীর পর থেকেই যে বিষাদের সুর বেজে উঠেছিল সনাতন ধর্মাবলম্বীদের মনে, সেটি কিন্তু আরো ক্রমান্বয়ে ভারী হয়ে উঠছে। কেননা দেবী দুর্গা তিনি মর্ত থেকে কৈলাসে চলে যাবেন আজকেই, এবং তিনি যেহেতু দোলায় করে যাবেন সেটি কিন্তু একটু অশুভ ইঙ্গিত করে, যে মরক কিংবা মহামারীর ইঙ্গিত করে। যদিও তারা বিশ্বাস করছেন যে দেবী দুর্গা দুর্গতি নাশিনী, তিনি অবশ্যই তাদের মানুষের কল্যাণে কাজ করবেন। এবং আরেকটি বিষয়, বিদায়ের বেদনা থাকবে, তবে আশাও থাকবে, নতুন একটি দিনের আশায় থাকবেন এবং আগামী বছরের দেবী দুর্গার আগমনের অপেক্ষায় থাকবেন এখানের ভক্তরা। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ। জি নিশ্চয়ই জিয়াদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টাঙ্গাইলে আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল তালুকদার, আপনার কাছে একটু বিজয়া দশমীর কি খবর আছে জানতে চাই, দেখতেও চাই আপনার মাধ্যমে। রেদওয়ান, আপনি দেখতেই পাচ্ছেন যে বিজয়া দশমীর একেবারে শেষ সময়ে যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, ধর্ম অনুসারী, তারা আনন্দ উচ্ছ্বাস করছেন এবং এখন অনেকটা সিঁদুর খেলা যেটি বলি আমরা, সেই সিঁদুর খেলা চলছে। পাশাপাশি যে দেবী রয়েছে তাকে কিন্তু আচার অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর সকল প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। তো কিছুক্ষণের পরে মানে সন্ধ্যা নাগাদ তারা কিন্তু দেবী দুর্গাকে বিসর্জন দিবেন। কিন্তু তার আগে বলে রাখি যে এবারের দেবী দুর্গা যেমনটা হাতির পিষ্টে এসেছেন, পাশাপাশি কিন্তু যাবে দোলনায়। তা হাতির বিষয়টি যেমনটা শুভ, পাশাপাশি কিন্তু দোলনায় যাওয়াটা সেটি কিন্তু অশুভ বার্তা বহন করে। এই যে এর মধ্যেও কিন্তু যারা এই সনাতন ধর্মের অনুসারী রয়েছেন তারা বলছেন যে এবারের যেহেতু রয়েছেন তারা অশুভ শক্তিকে বিনাশ করে দেবী আবার কৈলাসে ফিরে যাবেন এবং এর মধ্য দিয়ে সকল ধর্মের অনুসারী মানুষের মধ্যে সুখ ও শান্তি বিরাজ করবে, সেটি তারা রয়েছেন। এবং এই রকম আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়েই যে শেষ সময়ের আনন্দ উৎসব, বিজয়া দশমীর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়েই তারা কিন্তু তাদের যে দেবী দুর্গা রয়েছেন সেটিকে বিসর্জনের প্রস্তুতি নিচ্ছেন। রেদওয়ান, এভাবেই কিন্তু টাঙ্গাইলের প্রায় 1246টি পূজা মণ্ডপেই একই ধরনের আনন্দ উৎসব চলছে। জি সোহেল তালুকদার, আপনার মাধ্যমে আমরা আসলে দর্শকদের দেখাতে পাচ্ছি যে আপনাদের মাধ্যমে দর্শকদের দেখা পাচ্ছি আসলে সারা দেশে বিজয়া দশমীর উৎসব। ধন্যবাদ আপনাকে। মহালয়ায় দেবীর আগমনী, বোধন, আমন্ত্রণ, দেবীবরণ, সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবছরের মতো শেষ হলো শারদীয় দুর্গোৎসব। সকাল থেকেই নগরীর জিএম সেন হল সহ বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তরা দেবী দুর্গার দর্শন পেতে ছুটে যান। মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার দশমী বিহিত পূজা। আর বিভিন্ন ভোগ্য সামগ্রী দিয়ে মণ্ডপে রাখা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্ত সাধারণ। পাশাপাশি বিদায় মুহূর্তে মণ্ডপে মণ্ডপে ভক্তরা মাতেন সিঁদুর খেলায়। একে অপরের কপালে ও গালে কেটে দেন সিঁদুরের আঁচড়। বিকেলে পতেঙ্গায় বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতেও চলছে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। সেখানে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পূজার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার সম্পর্কে জানতে চাই, সেই সাথে বিসর্জনের কি অবস্থা সেটিও জানাবেন আমাদের।
রেদন, বিসর্জনের মধ্য দিয়ে যেহেতু সনাতনী সম্প্রদায়ের যে 5 দিনের যে দুর্গোৎসব সেটি শেষ হতে যাচ্ছে এবং আমরা এখন আছি চট্টগ্রামের যে পতেঙ্গা ঘাট রয়েছে যেটি চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এখানে চট্টগ্রামের 41টি ওয়ার্ড থেকে যে সমস্ত মণ্ডপগুলো হয়েছে প্রায় 292টি মণ্ডপ থেকে এখানে যে সমস্ত প্রতিমা সেগুলো আসছে এবং তারা এখানে নির্বিঘ্নে মূলত প্রতিমাগুলো বিসর্জন দিচ্ছেন। যেহেতু আপনি জানেন যে হিন্দু শাস্ত্র মতে 5 দিনের যে দীর্ঘ পথ সেই পথ পাড়ি দিয়ে এখন দেবী মত্তলোক থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন, সেক্ষেত্রে সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে একটু বিষাদের সুর আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে আগামী 1 বছর তাদেরকে আবার দেবীর জন্য অপেক্ষা করতে হবে, সেটি তারা বলছেন এবং আগামী বছর সুখ সমৃদ্ধি নিয়ে আবার ফেরত আসবেন সে প্রত্যাশা কিন্তু তারা করছেন। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই পুরো প্রক্রিয়াটি যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেটি মাথায় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থাপনা যেমনি নেওয়া হয়েছে তেমনি আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিস ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই প্রধান যে বিসর্জন স্থল সেটি ছাড়াও চট্টগ্রামের অভয় মিত্র ঘাট, চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকা সহ আরও বেশ কিছু এলাকায় কিন্তু বিসর্জনের স্থান তারা নির্ধারণ করেছেন এবং সেখানে যাতে নির্বিঘ্নে একেবারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই নিরাপত্তা সেটি নিশ্চিত করা হয়েছে। এর বাইরে চট্টগ্রামের অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে উপজেলার যে সমস্ত মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলোতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে এই চট্টগ্রামের পতেঙ্গা ঘাটে হাজার হাজার দর্শনার্থী সনাতনী সম্প্রদায়ের মানুষ ভক্তরা তারা এসছেন এবং তারা যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উলুধ্বনি, শঙ্খ এবং বাদ্যের তালে তালেই মূলত তারা দেবীকে বিদায় জানাচ্ছেন এবং তারা বলছেন, তারা প্রার্থনা করছেন আগামীবার সুখ সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে দেবী আবার মত্তলোকে ফেরত আসবে এবং সেটি তারা আসলে আশা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পুরো পতেঙ্গা এই জায়গা জুড়ে হাজার হাজার মানুষ এসছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই এই তাদের যে শোক বিষাদ সেটিরা আমাদেরকে বর্ণনা করছেন এবং একটু আগে আমরা দেখেছি এখানে এই জায়গাটি পরিদর্শন করতে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, তার সাথে আমাদের কথা হচ্ছে। তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে এই পুরো জায়গাটিতে যাতে করে পুরোপুরিভাবে নির্বিঘ্নে এখানকার যারা বিসর্জন দিতে আসছেন তারা যাতে বিসর্জন দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এই পতেঙ্গা এলাকায় যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো রয়েছে, দোকানপাটগুলো ছিল, সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য এখানে কাজ করছেন। আমরা পুলিশ, বিজিবি, র্যাব সদস্যদের পাশাপাশি কোস্টগার্ড, নেভি এবং অন্যান্য গোয়েন্দা স্তর কর্মকর্তাদেরকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা যেটি নিশ্চিত করবার চেষ্টা করছেন যে শান্তিতে নির্বিঘ্নে একেবারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই যাতে এই বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয় সেটি তারা আসলে নিশ্চিত করবার চেষ্টা করছেন। তো সব মিলে বলা চলে যে এখনো বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, যেহেতু সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবার এক ধরনের কথা বলা হচ্ছে। তো সেটি মাথায় রেখে মূলত যারা পূর্ণার্থী ভক্তরা আছেন তারাও আসলে এখানে এসে বিসর্জন দিচ্ছেন। তো সব মিলে হৃদয় এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি, পুরো বিসর্জনের আনুষ্ঠানিকতাটা দেখলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুজিবুল হক। একটি দ্বীপ, একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, 200-রও বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 2 জন। একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও 2 বছর ধরে বন্ধ এর কার্যক্রম। এই অবস্থায় চরম ঝুঁকিতে সেন্ট মার্টিনে শিশুদের শিক্ষা কার্যক্রম। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঠদানের সময়ও শিক্ষার্থীদের বেশিরভাগই স্কুল ভবনের নিচে সময় কাটাচ্ছে, কারণ শিক্ষক সংকটে ঠিকমতো ক্লাস হচ্ছে না। দ্বীপের একমাত্র এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 204 জন, শিক্ষকের পদ 7টি, কিন্তু কর্মরত আছেন মাত্র 2 জন। আবার বৈরী আবহাওয়া থাকলে অনুপস্থিত তারাও। এই অবস্থায় শিক্ষার্থীদের ভরসা 3 জন স্থানীয় প্যারা শিক্ষক। 1973 সাল থেকে এটা জাতীয়করণ হওয়ার পর থেকেই অনেক শিক্ষকরা আসেন। সরকারের কাছে বিশেষ অনুরোধ থাকবে স্থানীয়ভাবে যাতে নিয়োগ দেয়,
কারণ স্থানীয় ছাড়া বাহির থেকে যাদেরকে দেন না কেন এখানে ওনারা বেশি দিন থাকতে পারেন না বিভিন্ন কারণে। সেন্ট মার্টিন দ্বীপে স্থানীয় প্রশাসন বারবার তাগিদ দিলেও হয়নি সুরাহা। প্রাইমারি স্কুলে মনে টিচার নাই, অনেকবার মনে করো ওখানে বলা গেছে, বলা যাওয়ার পরে যে টিচার আসে নাই। তবু আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা পরিষদের তরফ থেকে আমরা 200 টিচারের বেতন আমরা পরিষদের তরফ থেকে দিই, এরকম করে মনে করো চালাইতেছি। এদিকে দক্ষিণ দ্বীপে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুটা ভরসা থাকলেও ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ার পর গত 2 বছরেও আর চালু হয়নি শিক্ষা কার্যক্রম। ক্লাস করার মতো বসার জায়গা নাই। সাবেক চেয়ারম্যানের সময় শুনেছিলাম টিন আইসে, কাজ হয় নাই। বর্তমান চেয়ারম্যানের আন্ডারে মানে ইউনো স্যার কিছু বাজেট দিয়েছে, বাজেটের কাজ চলতেছে আর কি। উপজেলা প্রশাসন বলছে শিক্ষক সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। এখানে প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, বেশ কিছুদিন ধরে আমরা বারবারই এটির জন্য লিখে যাচ্ছি এবং বলে যাচ্ছি আমরা এই জিনিসটি। সরকারের এখানে আসলে অনেক বাচ্চাই আছে যাদের আসলে শিক্ষা থেকে টোটালি বঞ্চিত হয়ে যাওয়ার মতো অবস্থা। সো আমি মনে করি এখানে প্রপার শিক্ষক দরকার। সেই ক্ষেত্রে স্থায়ী শিক্ষক সেখানে দেওয়া যায় কিনা সেই বিষয়ে ভেবে দেখা যেতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করে প্রায় 10,000 মানুষ, যেখানে শিশু 1000-এর ওপরে। জীবনের শুরুতেই শিক্ষা নিয়ে এক গভীর অনিশ্চয়তায় সেন্ট মার্টিন দ্বীপের শিশুরা। এই অবস্থা নিরসনে বিশেষভাবে নজর না দিলে গভীর অন্ধকারে ডুবে যেতে পারে এই দ্বীপের ভবিষ্যৎ প্রজন্ম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। সীমান্ত শহর টেকনাফে মানব পাচার সহ অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় যানবাহনগুলোকে ডেটাবেজের আওতায় আনার কাজ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যাটারি চালিত টমটম ও সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, ডেটাবেজ হলে প্রকৃত চালকদের জন্য নিরাপদ হবে সড়ক। অন্যদিকে পুলিশ বলছে, ডেটাবেজ আসবে শুধু বাংলাদেশিরা, এতে করে অপরাধের মাত্রা কমার পাশাপাশি কমে যাবে রোহিঙ্গাদের সম্পৃক্ততাও। দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর টেকনাফ ভৌগোলিক অবস্থান ও সীমান্ত উপজেলা হওয়ায় বরাবরই মানব পাচারে আলোচনায় থাকে এই উপজেলা। জানি অস্বস্তিতে খোদ স্থানীয়রাই। আর অপরাধ সংগঠনের জন্য বেশিরভাগ সময় ব্যবহার করা হয় ব্যাটারি চালিত টমটম আর সিএনজি অটোরিকশা। এমন বাস্তবতায় সড়ক ও অলিতে গলিতে ছড়িয়ে পড়া অপরাধের লাগাম টানতে স্থানীয় সিএনজি ও ব্যাটারি চালিত টমটম চালকদের ডাটাবেজের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আমরা উপজেলা প্রশাসনের সাথে মিলে একটা ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা নিয়েছি, যেখানে শুধু যারা বাঙালি, যাদের এনআইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্সে, তারা ওই ডাটাবেজে ঢুকবে এবং এই ক্ষেত্রে তারা সহজে কোনো একটা অপহরণ এবং মাদক পাচারের সাথে জড়িত হবে না। যদি জড়িত হয়ে থাকে, আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় এবং শনাক্ত করতে সক্ষম হব। অপরাধ রোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সিএনজি অটোরিকশা ও টমটম চালকরা। আমাদের যে ডাটাবেজ দিবে সেটা আমাদের পক্ষে ভালোই হবে। ডাটাই আঙ্গুললে মানে কি নিরহ টন্ডমালা জিন আছে, কিনলা বেশি ভালো হবে। যদি টমটম চালক একটা যদি অপহরণ হয়ে যায় আর একটা টমটম চালক যদি ওনার সাথে জড়িত থাকে, তাহলে সাহসে ওই টমটম চালককে চিনতে পারবে। মানব পাচারকারীদের সাথে জড়িত না, তারা অনাহারী ড্রাইভার, যারা সাধারণ ড্রাইভার, তারা সেখানে লিপ্ত হচ্ছে। সেখান থেকে আমাদের ডাটা বেস করলে সেটার জন্য আমরা অবশ্যই সেটা ভালো হবে। তবে প্রান্তিক এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের নামে এমন সিদ্ধান্ত মানুষের কর্মসংস্থানের সুযোগকে কঠিন করে তুলবে কিনা সেটাও ভেবে দেখার আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। শারদীয় দুর্গাপূজার টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার ও রাঙামাটিতে ঢল নেমেছে পর্যটকদের। সাগরের লোনা জলে কক্সবাজারে পর্যটকরা মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে, আর রাঙামাটির মেঘ, পাহাড়, লেক ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যবস্থা। যান্ত্রিক নগর জীবন থেকে মুক্তি পেতে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে এখন পর্যটকদের ভিড়। সমুদ্রের বিশাল সব ঢেউয়ে জলকেলিতে ব্যস্ত ভ্রমণ পিপাসুরা। শুধু সমুদ্র সৈকতই নয়, হিমছড়ি, ইনানী সহ কক্সবাজারের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় পর্যটকদের। কানায় কানায় পূর্ণ 550-র বেশি হোটেল, রিসোর্ট। এর আগে অনেকবার আসছি। মোট কথা সমুদ্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কক্সবাজার আমাদের টানে, যে ভালো লাগে, সুযোগ পেলেই আমরা আসি। এইবার ধরো আমাদের 5 বার হলো আসা। ছুটির সময় পূজা বা ঈদে প্রচুর ভিড় থাকে। এনজয় করতে আসছি, কক্সবাজার ভালো লাগে, যে ঘুরতে আসছি আমরা। দুর্গাপূজার ছুটিতে এবার 5 লাখের বেশি পর্যটক সমাগম হয়েছে, জানালেন হোটেল, রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একটা পূজার ছুটি আছে, এই ছুটিতে আমাদের এক্সপেকটেশন ছিল একটা ভালো বুকিং থাকবে, পর্যটকরা ভরপুর থাকবে কক্সবাজার।
আমরা কাঙ্ক্ষিত যেই আমরা আশাটা করছিলাম সেরকম কিন্তু আমরা বুকিং পেয়েছি। শহরের ক্লান্তি ভুলে মেঘ, পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসছেন রাঙামাটিতে। হ্রদের নীল জল, মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে নিজেদের ক্লান্তি দূর করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন তারা। প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধতার কথা জানালেন ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটনের ঝুলন্ত সেতুটি ডুবে থাকায় কিছুটা হতাশার কথা জানান তারা। এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এটা তো দেখতে পারতেছি না, এটা পানিতে ডুবে আছে। আকর্ষণীয় ছিল কিন্তু দেখতে পাচ্ছি না, এটা পানিতে ডুবে আছে। বন্ধ উপলক্ষে রাঙামাটিতে ভালো টুরিস্ট আসতেছে, তো এতে করে আমাদের বোট ভাড়া হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করার কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। প্রচুর পরিমাণে পর্যটক রাঙ্গামাটিতে এসেছে, তাদের নিরাপত্তার জন্য আমরা ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। তারা যেন নির্বিঘ্নে তাদের ছুটি উপভোগ করতে পারে এবং তাদের যে কাঙ্ক্ষিত জায়গাগুলো সেগুলোতে ঘুরতে পারে। এবারের ছুটিতে রাঙামাটিতে লক্ষাধিক পর্যটক সমাগমের প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আসিফ খান, ডিবিসি নিউজ। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ ৩টি মামলা দায়ের করেছে। ১৪৪ ধারা ভঙ্গ করে সদর থানায় ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে ৬ থেকে ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর ও গুইমারা থানা পুলিশ। বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক সয়নশীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং ১৪৪ ধারা বলবৎ রয়েছে বলে জানায় পুলিশ। অশ্রুজলের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের খবর জানাতে সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সেই সাথে জেসি আমাদের সাথে যুক্ত হবেন, তাসনুভা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৌরভ। আরিফের কাছে যাব। আরিফ, প্রতিমা বিসর্জনের বিস্তারিত খবর একটু জানতে চাই, এখন কোন পর্যায়ে আছে? রেজওয়ানা, আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই যদি একটু বলতে চাই যে দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দেবী দুর্গার যে আজকে বিসর্জন, সেই বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ হতে যাচ্ছে শারদীয় দুর্গা উৎসব। আমরা যেটা জানি যে ঢোলের বাদ্য, উলুধ্বনি এবং কি এই ভক্তদের আবেগঘন পরিবেশে আজ দুর্গতি নাশিনী দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে। ইতিমধ্যেই আমরা দুপুর থেকে দেখেছি বুড়িগঙ্গা নদীর এই যে ওয়াইজ ঘাট রয়েছে, সেখানে ইতিমধ্যেই বলা যায় যে 20টির অধিক প্রতিমা থেকে মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন চলছে এবং কি বিসর্জন এখনও চলছে এবং কি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে শোভাযাত্রার যে বিষয়টি, শোভাযাত্রাটি ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছে সেই ওয়াইজ ঘাটে এবং কি সেখান থেকে বলা যায় যে 254টি যে পূজা মণ্ডপ রয়েছে রাজধানীতে, সেইখান থেকে বলা যায় যে 200 মতো পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হবে এই ঘাটে। সেই সংখ্যাটা কিন্তু করছেন এখানকার যারা পূজা উদযাপন কমিটি রয়েছে। এর পাশাপাশি ভক্ত অনুরাগ যারা আছেন তারা কিন্তু এই বিষাদের যে সুর, তার পাশাপাশি কিন্তু আনন্দে মেতে উঠেছেন এখানকার যারা ভক্ত বা সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন যে দুর্গা মাকে যে বিদায় দেওয়া, সেই বিদায় দেওয়াটা এবার যেহেতু দোলায় যাচ্ছেন তিনি, তো সেক্ষেত্রে তারা বলছেন আগামী বছর আবার ফিরে আসবেন, সেই অপেক্ষায় কিন্তু ভক্তরা রয়েছেন এবং কি সেই অপেক্ষাতে যে এই ধরনের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সহ দেশ ও জনগণের শান্তি রক্ষায় তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু দেবী দুর্গা পূরণ করবেন এবং কি সেই সব ধরনের অঘটন থেকে মুক্তি লাভ করবে এই দেশের মানুষ। তো এই বিষয়গুলো কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটি যদি জন্য বলতে চাই যে নিরাপত্তার যে ব্যবস্থাটা, ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র যে পুলিশ সদস্য তা কিন্তু নয়, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, আমরা নৌবাহিনী পুলিশ দেখেছি, বম ডিসপোজাল রয়েছে, সেক্ষেত্রে সেনাবাহিনীকেও আমরা দেখেছি। এর পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে যে এখানে নৌবাহিনীর বিভিন্ন টহল স্পিড বোটগুলো যেগুলো রয়েছে এবং উদ্ধার যে জাহাজগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু দেখেছি। তো বলা যায় যে ডিএমপি কমিশনার কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন আমাদের কাছে যে আসলে প্রয়োজন ছাড়া কেউ যাতে এই নদীর মাঝখানটায় যাতে করে কেউ না যায় এবং কি যারা সাঁতার জানে তারাও কিন্তু লাইফ জ্যাকেটের মাধ্যমে এই নদী বা মাঝখানটায় যাওয়ার নির্দেশনাও কিন্তু তারা দিয়েছেন। তো সবকিছু মিলে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে এই দুর্গা উৎসব। তো এই ছিল এখান থেকে রেজওয়ানা, সবশেষ।
আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে চলে যাচ্ছি তাসনুবার কাছে। তুরাগ তীরে আছেন তিনি, আমাদের সহকর্মী। তাসনুবা, একটু জানাবেন সেখানে প্রতিমা বিসর্জনের খবর কি এবং কিভাবে তারা এই দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শেষ করলো? রেদওয়ানা, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি তুরাগ নদীতে, এবং তুরাগ নদীতে এটি প্রথম এসেছে এবং এখানে এই নৌকাটিতে প্রথমে তোলা হয়েছে দেবী দুর্গাকে বিসর্জনের জন্য, এবং এখানে 7 বার ঘুরবে, ঘোরার পর তারা তাদের দেবীকে বিসর্জন দিয়ে দিবে। এখানে দেবীকে নৌকায় তোলার আগে তারা যে কাজটি করেছে, শেষবারের মতো দেবীকে প্রণাম করে নিয়েছে, ধুনুচি খেলেছে, নেচেছে, এবং তারা এখানে বিদায় সুর হয়তো বাজছে, কিন্তু তারপরেও এখানে তাদের মধ্যে একটি বিদায়ের আনন্দ কিন্তু এখানে কাজ করছে। বারবার তারা একটি কথা, আপনি এখন দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে একে একে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হচ্ছে। আপনি যদি একটু দেখেন যে প্রতিমা ফেলা হচ্ছে, 7 বার ঘোরার পর প্রতিমাগুলোকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা যেমনটি বলেছেন এর আগে তারা সিঁদুর খেলেছেন, এবং আজকের এই বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী যে দুর্গোৎসব রয়েছে সেই দুর্গোৎসবের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমরা একটু কথা বলবো একজনের সাথে। কেমন লাগছে ঠিক এই মুহূর্তে দেবী প্রতিমাকে বিসর্জন দেওয়া হচ্ছে? এতক্ষণ তো খুব নাচছিলেন, এখন চোখের পানি। এখন আসলে মন অনেক খারাপ হয়ে যাচ্ছে, মা আবার চলে যাচ্ছে, আবার 1 বছর পরে আসবে, মনটা আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে। কি চেয়েছেন এবার, কি প্রত্যাশা? চাচ্ছি সবার, আমাদের বাংলাদেশি সবার শান্তি আসুক, সবার শুভবুদ্ধির উদয় হোক, আর খারাপগুলো সব যেন মা দুর্গা যেন নিজের সাথে নিয়ে যায়। আমরা একটু আরেকজন ভক্তের সাথে কথা বলবো। দাদা, আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রতিমা বিসর্জন দিলেন, নিজের হাতে কেমন লাগছে এখন? কি চাইছেন ভবিষ্যতে, কেমন বাংলাদেশ দেখতে চান, কি চেয়েছেন দেবীর কাছে? আমার খুবই ভালো লাগছে। বেসিকলি আমি প্রথমবারের মতো আসলে এত সুন্দর একটা মোমেন্ট এনজয় করছি। এর আগের বার বেসিকলি আমি আত্মীয় স্বজনদের সাথে তেমন বেশি এনজয় করতে পারিনি, বাট দ্যাট ওয়াজ গ্রেট। আর আমি চাই যে আমাদের ভবিষ্যতে যারা আছেন এবং আমাদের এবার একটু জানতে চাইবো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার কেমন ছিল? থ্যাংক ইউ আমি আর করতে যেমনটি দেখছেন এখন এই প্রতিটি নৌকার সাথে কিন্তু কোস্টগার্ড সদস্যরা রয়েছেন, যেন যে কোনো রকমের দুর্ঘটনা যেন না ঘটে, তাই সচেতন অবস্থায় থাকার জন্য কোস্টগার্ডের সচেতন অবস্থা নৌ পুলিশ রয়েছে। এছাড়াও ঘাটে কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তাসনুভা, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে তুরাগ তীরে প্রতিমা বিসর্জনের যে অংশটুকু সেইটুকু আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দর্শক আমরা চলে যাচ্ছি তাহসিনা জেসির কাছে, তার কাছে থেকে জানবো বিজয়া দশমীর শোভাযাত্রার সাথে তিনি আছেন। জেসি, আপনি বিজয়া দশমীর শোভাযাত্রার সাথে আছেন, এখন কোন পর্যায়ে আছেন, সবকিছু মিলিয়ে সেখানকার অবস্থা একটু জানবো। জানেন যে আজকে সর্বত্র দেবীর বিদায়ের সুর, এবং আমার পিছনে যে দীর্ঘ লাইন দেখছেন, এই দীর্ঘ সারিতে করে প্রতিমা নিয়ে হাজারো মানুষ সদরঘাটের দিকে যাত্রা করছে। আমরা এই মুহূর্তে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে রয়েছি, এবং আমরা দেখছি যে এখানে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য যে শোভাযাত্রাটি শুরু হয়েছিল ঢাকেশ্বরী মন্দির থেকে বিকেল 4টা নাগাদ, সেই শোভাযাত্রাটি যাচ্ছে পুরো শহর প্রদক্ষিণ করে। এই শোভাযাত্রাটি সদরঘাটের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমাকে নিয়ে যাবার সময় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যদিও বিষাদের সুর, তারপরও এই প্রতিমার বিদায়কে তারা স্মরণীয় রাখতে আসলে খুব উৎসবমুখর একটি পরিবেশের মধ্য দিয়ে তারা পুরো শহর প্রদক্ষিণ করে তারা সদরঘাটের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছোট ছোট ট্রাকে করে, ভ্যানে করে প্রতিমা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা যাচ্ছেন, এবং তারা শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী লোক সকলে রয়েছেন, নারী পুরুষ নির্বিঘ্নে সকলে অত্যন্ত মজা করছেন, এবং একটি উৎসব মুখর পরিবেশ যেটা বলে, আমরা সেই উৎসব মুখর পরিবেশটাই দেখতে পাচ্ছি। যদিও আজকে আবহাওয়া ততটা অনুকূলে নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তারপরও সব কিছুকে উপেক্ষা করে মায়ের প্রতি ভালোবাসা দেখাতে ভক্তরা তাকে বিদায় জানাতে আজকে এই শোভাযাত্রায় সামিল হয়েছেন। আমরা দুপুর নাগাদ আমরা দেখেছি যে ঢাকেশ্বরী মন্দির থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে। সেখানে সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সকলে ছিলেন, এবং তারা এই শোভাযাত্রাটি শুরু করে সদরঘাটের দিকে অগ্রসর হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেক
গাড়ি প্রতিমা নিয়ে দীর্ঘ লাইনে রয়েছেন এবং তারা সদরঘাটের ওয়াইজঘাটের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং সেখানে প্রতিমা বিসর্জন দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আজকের এই শারদীয় দুর্গোৎসব শেষ হবে। জেসি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই আমরা ঢাকার আশেপাশে যেখানে বিসর্জনের আনুষ্ঠানিকতা চলছিল সেটি আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে রাজশাহী পদ্মার তীর থেকে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে, সৌরভ হাবিব। সৌরভ, আমাদেরকে জানাবেন পদ্মায় সেখানে বিষাদের সাথে নিশ্চয়ই দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে, সেই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে। রেদনা, আজকে দুপুরের পর থেকেই পদ্মা নদীতে রাজশাহীর মন্ডুজার স্কুলের যে ঘাট, এই ঘাটে এসে তাদের প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 9টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং এই জানিয়ে রাখছি রাজশাহী জেলায় এবার 462টি পূজা মণ্ডপে পূজা হয়েছে। এর মধ্যে শহরে হয়েছে 80টি, এই 80টির মধ্যে 78টি পূজা মণ্ডপ এখানে বিসর্জন দেওয়া হবে এবং এই ধীরে ধীরে কিন্তু আসছে মানুষজন। আসার পর এই পর্যন্ত 9টি বিসর্জন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অচিন্ত কুমার, কল্যাণ ফান্ডের অচিন্ত কুমার বিশ্বাস, একটু জানাবেন কি অবস্থা, কতক্ষণ লাগতে পারে শেষ হতে? এখন ব্যাপার হচ্ছে শেষ হওয়ার নিশ্চয়তা দিতে পারবো না, এটা নির্ভর করবে রাস্তাঘাট ক্লিয়ারেন্সের উপর আর জনগণের চলাচলের উপর। তবে রাজশাহীর ঐতিহ্যবাহী যে মন্নুজান ঘাট বলিয়া থানার অন্তর্গত ফটকিপাড়ায়, এখানে প্রতিবারের ন্যায় এবারও বিসর্জন হবে। তবে গতবারে অন্যান্য বছরের থেকে এবার জলটা পর্যাপ্ত আছে, যার জন্য হয়তো খুব তাড়াতাড়ি আর কি বিসর্জন হবে। আর আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর এবং তিনারা সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছেন এবং জনগণে তাতে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে যে পুজোগুলো সম্পন্ন করেছে তারই আজকে বিজয় দশমী। সেই দশমীতে আমরা এখন নদীর ঘাটে অবস্থান করছি, একে একে প্রতিমা আসবে, এখানে এই ঘাটে বিসর্জন দেওয়া হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা, যে কয়টার মধ্যে? সময়সীমাটা আমাদেরকে বলেছিল সন্ধ্যা 7টায়। এটা আমাদের পুজো মণ্ডপের সভাপতি সম্পাদকরা আপত্তি জানিয়েছিল এবং আমিও তাদেরকে উপস্থাপন করেছিলাম যে এখানে। ধন্যবাদ আপনাকে। আমরা জানিয়ে রাখছি যে এই যে বিসর্জন উপলক্ষে কিন্তু এখানে অনেকটা পূজার মতো, একটা মেলার মতো আয়োজনের হয়েছে এবং বিভিন্ন এলাকার কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন স্টল বসেছে, তারা কিন্তু বিভিন্ন জিলাপি থেকে শুরু করে মিষ্টি জাতীয় বিভিন্ন কেনাকাটা করছে এবং তারা কিন্তু একটা উৎসাহের মধ্য দিয়ে কিন্তু এই বিসর্জন দেওয়া হচ্ছে। মেলার মতো আয়োজন করা হয়েছে। ধন্যবাদ সৌরভ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিজয়া দশমীতে আনন্দে বিষাদে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। গজে চড়ে মর্তে আসা দেবী স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাচ্ছেন দোলায় চেপে। বিদায় দিনে সিঁদুর খেলায় ছিল রঙের ছটা। শঙ্খ, উলুধ্বনি, ঢাকের বাদ্যি, ঘণ্টা, পটাকা, দামামা, সঙ্গীতের তাল মিলিয়ে শব্দের স্রোত ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। একই সঙ্গে উৎসব আর বিস্বাদ। বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব। ষষ্ঠীতে বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী দেবীর আগমন ঘটে। টানা 5 দিন মৃন্ময়ী মণ্ডপে মণ্ডপে থেকে বর দেন অনুসারীদের। পার্বতী ফিরলেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। সকালে দর্পণ ঘট বিসর্জন, এরপর উমার পা ও সিথি সিঁদুরে রাঙান সনাতন বিবাহিত নারীরা, মাতেন সিঁদুর খেলায়। আনন্দের সঙ্গে মিশে রয়েছে মন খারাপের অনুভূতিও। চোখের কোণে জল নিয়েও নাচে গানে উৎসব মুখর পরিবেশে ত্রিনয়নীকে বিদায় দিলেন ভক্তরা। প্রত্যেক বছর মা আসবেন, সামনের বছর আবার আসবেন, এই খুশিতেই নাচা। মা এসেছে, আমাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে, এখন বিদায় নিচ্ছে। আশা করছি সামনের বছর আরো মজা হবে, মা আমাদের আশীর্বাদ করবে। সিঁদুর কপালে ব্রহ্মা অধিষ্ঠান, তাই তো পরিবারের সমৃদ্ধি এবং অশুভ শক্তি বিনাশ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আশীর্বাদ চাইলেন অনুসারীরা। সবার সিঁদুর যেন অক্ষয় হয়, শীতের সিঁদুরটা যেন অক্ষয় হয়। এই শীতের সিঁদুর নিয়ে যেন আমৃত্যু পূজা করে আমি পৃথিবীর থেকে চলে যেতে পারি। প্রিয়জন যারা আছে সবাই ভালো থাকুক, সবাই সুস্বাস্থ্য থাকুক, যাতে আগামী বছর আবার আমরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই, তখন তাদের কিন্তু সিঁদুর পরিয়ে দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকতে পারি, বা এই সিঁদুরের যে উদ্দেশ্যে আসলে সিঁদুরটা পরা, যে বিশ্বাস থেকে,
সেইটা যেন অটুট থাকে। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের অশান্তি দূর হোক, সমস্ত মানুষের মধ্যে ভেদাভেদ যেন দূর হয়ে যায়। এবার গজে চেপে পৃথিবীতে এসেছিলেন দেবী দুর্গা, যাচ্ছেন দোলায় চেপে। লাল সিঁদুরেই তো রয়েছে সৌভাগ্য, শক্তি, সমৃদ্ধি, আর তাই তো মনের মাঝে রেখে মাকে বিদায়ের সুর বাজতে থাকে। একই প্রতীক্ষা, আসছে বছর আবার। সুতানা স্বর্ণা, বিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 32, গাইবান্ধা 4-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 32, গাইবান্ধা 4 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম তুহিন। তার সঙ্গে আমরা কথা বলবো, তিনি এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাকে জনগণ কিভাবে নিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ডিবিসি নিউজ এবং তার টিমকে ধন্যবাদ। যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যে আপনাকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, এটা কল্পনাতীতভাবে জনগণ আমাকে সাড়া দিচ্ছে। আমি আশা করছি যে প্রত্যেকজন মানুষের দোরগোড়ায় আমরা যদি পৌঁছতে পারি, তাহলে আগামীর গোবিন্দগঞ্জ ইসলামী আন্দোলনের গোবিন্দগঞ্জ হবে ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আপনি এ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছেন? আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত সাধারণ মানুষের যতগুলো প্রয়োজন হয়, যতগুলো সমস্যা হয়, সমস্ত সমস্যায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আমরা সমস্ত টিম মানুষের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছি। এমন কোনো প্রয়োজন নাই যেখানে আমরা ইসলামী আন্দোলনের লোকজনকে তারা পাইনি। আপনি যদি এই আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন যেটা রয়েছে সেখানে প্রার্থী হয়েছেন, তো নির্বাচিত হলে আপনি সাধারণ জনগণের জন্য কি কি কাজ করবেন? আলহামদুলিল্লাহ, আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম গোবিন্দগঞ্জ থেকে দুর্নীতি বন্ধ করে দেব এবং সাধারণ মানুষের যারা সেবাগ্রহীতা আছে, সরকারি সেবাগ্রহীতা আছে, এই সেবাগ্রহীতাদের জন্য সেবাটা সহজ করে দেব। দ্বিতীয়ত, আমাদের গোবিন্দগঞ্জকে আমি বলি অপার সম্ভাবনাময় এলাকা। সেক্ষেত্রে আমাদের এই সম্ভাবনার অনেকগুলো জায়গা আছে, যেমন আমাদের ইপিজেড আছে। এই ইপিজেড বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পাশাপাশি আমাদের সবচেয়ে ভারী একটা শিল্প কারখানা আছে মহিমাগঞ্জ চিনিকল। এই চিনিকলটা আমরা সচল করব এবং মহিমাগঞ্জ একটা প্রাচীন একটা আলিয়া মাদ্রাসা আছে, এটা আমরা সরকারিকরণ করব এবং গোবিন্দগঞ্জের যতগুলো সমস্যা, প্রত্যেকটা সমস্যা আমরা ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা দেখেছি হচ্ছে এখানে বেকারত্বের সংখ্যা রয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন? আলহামদুলিল্লাহ, ইপিজেড যদি বাস্তবায়ন হয়ে যায় বেকারত্ব সমস্যা একদমই সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আমাদের ছেলেদেরকে যদি আমরা ট্রেন্ড আপ করতে পারি, যদি তাদেরকে যদি বিভিন্ন বিষয়ে যদি ট্রেনিং দিতে পারি, তাহলে এই বেকারত্বের সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া সম্ভব। এই এলাকার নারী যারা রয়েছেন তাদের উন্নয়নের জন্য বা পিছিয়ে পড়া যে নারীরা রয়েছে তাদের উন্নয়নের জন্য আপনারা কি কি কাজ করবেন বা কি কি কাজ করছেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমাদের নারীদের জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী টিম আছে, তাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সাথে সাথে দরিদ্র বিমোচন করার জন্য আমি আগামীতে ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি, তাহলে তাদের জন্য বিশেষ করে কুটির শিল্প নিয়ে কাজ করব। তারা যাতে করে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো, ট্রেনিং দিয়ে তাদেরকে কুটির শিল্প একটা গোবিন্দগঞ্জ গড়ে উঠাবো। আর যেহেতু গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গের হচ্ছে প্রবেশদ্বার, সেক্ষেত্রে গোবিন্দগঞ্জ অপার সম্ভাবনাময় এলাকা। এই এলাকার মেয়েরা যদি স্বাবলম্বী হতে পারে, তাহলে আমি মনে করি যে পুরো উত্তরবঙ্গের মেয়েরা স্বাবলম্বী হবে ইনশাল্লাহ। আরেকটি বিষয়, যে আপনার এই গোবিন্দগঞ্জ 3 আসনের জন্য কোনো বড় ধরনের পরিকল্পনা আছে কিনা যদি নির্বাচিত হন? বড় ধরনের পরিকল্পনা অবশ্যই আছে, সেটা হচ্ছে ইপিজেড বাস্তবায়ন। আমাদের ইপিজেড হতেই হবে, এই ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মহিমাগঞ্জের সবচেয়ে ভারী শিল্প কারখানা, এটা হচ্ছে আমরা চালু করব এবং আমাদের এখানে হচ্ছে প্রায় 5 লক্ষের অধিক মানুষ বসবাস করে। এদের জন্য একটা আধুনিক হাসপাতালের খুবই প্রয়োজন, এটা ইনশাল্লাহ নিয়ে কাজ করব। এবং হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনার জন্য আমি যেহেতু
শিক্ষক মানুষ, এজন্য শিক্ষা নিয়ে ব্যাপকভাবে কাজ করার চিন্তাভাবনা আছে। এবং সাথে সাথে বিশেষ করে যারা ভার্সিটি পূর্ব ছেলেপেলে শুধুমাত্র লাইব্রেরিতে পড়ার জন্য তারা বগুড়াতে, ঢাকাতে বিভিন্ন স্থানে থাকে, আমি এখানে গোবিন্দগঞ্জে একটা সর্বাধুনিক মানের একটা লাইব্রেরি স্থাপন করবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।